আমৃত্যু ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। আজকে থাকছে দ্বিতীয় পর্ব। গল্প পাঠে আছি আমি তারিক। এত বছর পর নিজের রুমটা আশ্চর্যান্বিত নয়নে দেখছে আবির। সেই পরিচিত ঘ্রাণ, যেখানে সে নিজের জীবনের ১২টা বছর কাটিয়েছিল। যে রুমটা ছিল তার একান্ত ব্যক্তিগত, আজও তাই আছে। একটা জিনিসও এদিক সেদিক হতে দেননি আবিরের মা মালিহা খান। এমনকি রুমে বছরের পর বছর তালা দিয়ে রেখেছেন তিনি। যখনই ছেলের কথা মনে হতো, ছেলের রুমে এসে নীরবে কেঁদে যেতেন, যেন কেউ বুঝতে না পারে। আবির রুমে ঢুকে লাগেজ খুলে নিজের পরনের টি শার্ট হাতে শাওয়ার নিতে চলে যায়। শাওয়ার শেষে বের হলেন একটা কফি কালার টি শার্ট আর একটা ট্রাউজার পরে, হাতে টাওয়েল নিয়ে মাথার চুল মুছতে মুছতে। খাটে বসে আছে তানভীর। লাগেজ নিয়ে এসে রুমে বসে আছে সে। তানভীরকে দেখে আবির জিজ্ঞেস করছে, কি হলো, কিছু বলবি? তানভীর মুচকি হেসে জিজ্ঞেস করছে, আচ্ছা ভাইয়া, ওই লাগেজটা ধরতে দিলে না কেন? কি আছে ওইটাতে? আবিরের চক্ষুদ্বয়ে উদ্বেগ স্পষ্ট। চোয়াল শক্ত করে উত্তর দিল, ওইটাতে আমার পার্সোনাল কিছু জিনিস আছে। তানভীর হাসতে হাসতে উত্তর দেয়, সে পার্সোনাল জিনিসগুলো দেখতে চাচ্ছে আমার অবুঝ মন। কি করব বলো? স্বভাবসুলভ গম্ভীর কণ্ঠে উত্তর দিল আবির, কাউকে দেখানোর জিনিস আশা করি পার্সোনাল হবে না। তানভীর ভাইয়ের আপত্তির স্বর বুঝতে পেরে এই বিষয়ে আর কিছু বলেনি, শুধু জিজ্ঞেস করে, বিকালে কি বের হবে? আবির উপর নিচ মাথা নেড়ে হাসূচক সম্মতি জানায়। তানভীর কথা না বাড়িয়ে চুপচাপ বিদায় নেয় রুম থেকে। আবির খাটের এক কোনায় বসে মোবাইল হাতে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু চেক করতে ব্যস্ত হয়ে পড়ে। মেঘ নিজের রুমে ঢুকে শপিং ব্যাগ খুলে ৩টা ড্রেস বের করলো। ৩টা জামায় অসাধারণ সুন্দর। ২টা গাউন ড্রেস আর একটা গর্জিয়াস কাজের থ্রি পিস। ল্যাপটপটাও খুলে দেখে তার প্রয়োজনীয় সকল অ্যাপ ব্রাউজার অলরেডি ল্যাপটপে সেট করা আছে। মেঘের দৃষ্টি যায় র্যাপিং পেপারে মোড়ানো বক্সের দিকে। র্যাপিং পেপার খুলতেই চোখে পড়ে ৩টে উপন্যাসের বই, যেগুলোতে উপরে ছোট একটা চিরকুটে লেখা, অ্যাডমিশনের পরে পড়বি। তার সাথে একটা ছোট বক্স, যেখানে এক বক্স রঙিন পাথর। মেঘের এই পাথরগুলো ছোটবেলায় খুব পছন্দ ছিল। তার সাথে একটা আইফোন 13 প্রো ম্যাক্স মোবাইলের বক্স। ফোন দেখে মেঘের চক্ষু চড়ক গাছ। অনেকদিন যাবৎ মনের কোণে সুপ্ত ইচ্ছে ছিল একটা আইফোন কেনার, কিন্তু কাউকে বলার মতো সাহস হয়নি তার। এগুলো দেখে খুশিতে গদগদ হয়ে পড়েছে মেঘ। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াকালীন মেঘের যখন কলেজ, প্রাইভেট কোচিং সব মিলিয়ে ব্যস্ততায় দিন কাটছিল, তখন তানভীর তার পুরনো একটা ফোন দিয়েছিল মেঘকে। সিমটাও ছিল তানভীরের। বাসার মানুষের বাহিরে শুধু ৩-৪ জন বান্ধবীর নাম্বার ছিল সেই ফোনে। এমনকি স্যারদেরকেও নাম্বার দিতে নিষেধ করেছিল কড়া ভাষায়। তানভীর বরাবরই বোনের ব্যাপারে খুব সিরিয়াস। ভাইরা বোনকে শাসন করে ঠিক আছে, কিন্তু তানভীর মেঘকে একটু বেশি শাসনে রেখেছে এত বছর। এইচএসসি পরীক্ষা চলাকালীন সময় তানভীরকে খুব সাহস করে বলেছিল, ভাইয়া, পরীক্ষা শেষ করে আমায় একটা নতুন ফোন কিনে দিবা? অগ্নিদৃষ্টিতে তাকিয়েছিল তানভীর, যেন মস্ত বড় অন্যায় করে ফেলেছে। তারপর মেঘ নতুন ফোনের আশা পুরোপুরি ছেড়েই দিয়েছিল। আজ সে না চাইতে আইফোন পেয়ে গেছে, ল্যাপটপ পেয়ে গেছে। এ যেন মেঘ না চাইতেই জল। আর মনে ভাবছে, মনে হয় তানভীর ভাইয়া বলেছে ফোন আনতে আর ল্যাপটপ আনতে, না হলে উনি কিভাবে জানবে আমার ফোন নেই? এদিকে ১ ঘন্টা যাবৎ ফোনে মনোযোগ দিয়ে কি যেন কাজ করছে আবির। হঠাৎ আদি দৌড়ে এসে দাঁড়ায় দরজায়। আদি বলল, ভাইয়া, তোমায় খেতে ডাকছে। আবির বলল, যা, আসছি। ১০ মিনিটের মধ্যে সাদা শার্ট পরে রেডি হয়ে নিচে নামলো আবির। অসময়ে তেমন কেউ নেই নিচে। বিকেল ৪টা বাজে। সবার খাওয়া শেষ অনেক আগেই। মালিহা খান বসেছিলেন ছেলের জন্য। ছেলের ফিটফাট হয়ে রেডি হওয়া দেখে মালিহা খান জিজ্ঞেস করছেন, কোথাও যাবি? আবির বলল, হ্যাঁ, একটু কাজ আছে। আবির চুপচাপ খাবার খাচ্ছে। ছোটবেলা যা যা সে পছন্দ করত সব রান্না হয়েছে আজ। সব খেতে পারেনি, যতটুকু সম্ভব খেয়ে উঠে পড়েছে। এর মধ্যে তানভীর হাজির হয়েছে। শান্ত কণ্ঠে বলল, ভাইয়া, রেডি আমি। এখন যাবে নাকি লেট হবে? এখনই বের হব। মালিহা খান রান্নাঘর থেকে ডেকে বলছেন, গাড়ি নিয়ে বের হবি না? চাবি নিয়ে যা। গাড়ি লাগবে না আম্মু। ২ ভাই বের হয়ে গেল। যৌথ পরিবারগুলোর সবচেয়ে আনন্দময় সময় হলো সন্ধ্যাবেলা।
বাড়ির সকলে মিলে হইচই করে বিকেলের নাস্তা খাওয়া, একটু টিভি দেখা, খেলাধুলা করা, আড্ডা দেয়া। সমস্যা শুধু বড় ভাই। তানভীর সবসময় মেয়েকে চোখে চোখে রাখে। কি করছে, কি না করছে, কখন খাচ্ছে, পড়াশোনা করছে কিনা, এই সবকিছু দেখাই যেন তার একমাত্র কাজ। কিন্তু মিমার আদিকে কোনোদিন একটা ধমক পর্যন্ত দেয়নি তানভীর। এ কেমন দুমুখ ব্যবহার! তানভীর যতক্ষণ বাসার বাইরে থাকে, মেঘ ততক্ষণ মুক্ত, স্বাধীন। তানভীর বাসায় না থাকায় ৩ ভাই-বোন মিলে ছোটাছুটি করছে। মেঘ যা বলে ছোট ২টা তাই করে। মেঘ আর আবিরের এখনো দেখা হয়নি। মেঘ কোচিং থেকে এসে রুমে যে ঢুকেছিল, তার গিফট নিয়ে ব্যস্ততার কারণে সবেমাত্র রুম থেকে নিচে এসেছে। অন্যদিকে আবির বাসা থেকে চলে গেছে আরও ২ ঘন্টা আগে। মেঘ, মিম আর আদির ছোটাছুটি শেষ হয় বড় আব্বু জনাব আলী আহমদ খানের বাসায় প্রবেশ দেখে। আলী আহমদ খান বাসায় ঢুকতে ঢুকতে নিজের স্ত্রী মালিহা খানকে জিজ্ঞেস করলেন, আবির কোথায়? মালিহা খান উত্তরে বললেন, ও তো তানভীরকে নিয়ে বের হলো, বলল কি কাজ আছে। আলী আহমদ খান সোফায় বসতে বসতে মেঘের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, পড়াশোনার কি অবস্থা আম্মু? মেঘ শান্ত স্বরে উত্তর করল, আলহামদুলিল্লাহ ভালো বড় আব্বু। তবে তবে কি? প্রশ্ন করলেন আলী আহমদ খান। আমার ফিজিক্স আর ম্যাথে একটু সমস্যা, কোচিং এর সাথে কুলাতে পারছি না, প্রাইভেটগুলোতেও অনেকটা এগিয়ে গেছে। আলী আহমদ খান বললেন, ঠিক আছে, তোমার জন্য প্রাইভেট টিউটর নিয়ে আসবো, কাল বা পরশুর মধ্যে ম্যানেজ করতেছি। তুমি চিন্তা করো না, মন দিয়ে পড়াশোনা করো আম্মু। তোমার ভাই তানভীর তো আমার কোনো কথা শোনে না, আর না শুনে তোমার আব্বুর কথা। কোথা থেকে মাথায় ভূত চেপেছে রাজনীতি করবে, পড়াশোনায় গুরুত্ব না দিয়ে রাজনীতিতে গুরুত্ব দিচ্ছে। তুমি পড়াশোনা করে ভালো করে মেডিকেলে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন চান্সটা হয়ে যায়। জি বড় আব্বু, চেষ্টা করব। খেয়েছো কিছু তোমরা? আলী আহমদ খান জিজ্ঞেস করলেন। এবার উত্তরটা মিম দিল। হ্যাঁ বড় আব্বু, খেয়েছি আমরা। ঠিক আছে, এখন রুমে গিয়ে পড়তে বসো। ৩ ভাই বোন কোনো কথা না বলে ৩ দিকে যার যার রুমে চলে যাচ্ছে। রাত ৯টায় বাড়িতে ঢুকে আবির আর তানভীর। খাবার টেবিলে খেতে বসেছেন ৩ ভাই আর আদি। মিম, মেঘ কেউ নেই। রান্নাঘরে ৩ যা খাবার রেডি করছেন। বিকেলে আদির সাদা শার্ট পরে বেরিয়েছিল। সাদা শার্টের ২-৩ জায়গায় একটু একটু রক্ত লেগে আছে। আর আবিরের হাতে ৩টা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো নজরে পড়ে ইকবাল খানের। কিরে আবির, তোর হাতে কি হয়েছে? শার্টেই বা দাগ কিসের? এই কথা শুনে ছুটে আসেন মালিয়া খান। কি হয়েছে আবির? বুকের ভিতর ছেদ করে উঠেছে। একমাত্র ছেলের শরীরে একটা আঁচড়ও মা সহ্য করতে পারেন না। আবির বলল, তেমন কিছু না, হাতে একটু লেগেছিল, ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আর কথা না বাড়িয়ে শাহির কাছে চলে যায় আবির। আলী আহমদ খান ছেলের দিকে তাকিয়ে প্রশ্ন করেন, খাবে না? না আব্বু, বিকেলে খেয়েছি, খিদে নেই। এই বলে রুমের দিকে চলে যায় আবির। আবিরের কণ্ঠ শুনে মেঘ রুম থেকে বের হয় তাড়াতাড়ি। এতগুলো গিফট দিল, অবশ্যই ধন্যবাদ জানানো উচিত। ৭ বছরের ভাইয়ের মুখটাও দেখেনি সে। কিন্তু মেঘ রুম থেকে বের হতে হতে আবির রুমে ঢুকে পড়েছে। মেঘের চোখ মুখে নীরবতা। নিচে গিয়ে সবার সাথে খেতে বসে। তানভীরও খেতে বসেছে হাত মুখ ধুয়ে। ইকবাল খান তানভীরকে উদ্দেশ্য করে বলে, তুই তো ছিলি আবিরের সাথে, কি হয়েছে বল? তানভীর বলল, চাচ্চু, আমি তো ভাইয়ার সাথে বের হয়েছিলাম, কিন্তু পরে আমি পার্টি অফিসে চলে গিয়েছিলাম, তাই সঠিক জানি না। মেঘ যেন কিছুই বুঝতে পারছে না। বাড়িতে এসেছে ৭-৮ ঘন্টা হয়ে গেছে মানুষটার, অথচ সে এখনো দেখেনি তাকে, তার মধ্যে আবার কি অঘটন ঘটিয়েও ফেলেছে। সে শুধু চাচ্চু আর ভাইয়ার মুখের দিকে তাকাচ্ছে বারবার। আহমদ আলী খান গম্ভীর স্বরে তানভীরকে বললেন, সে তো তোমার ভাই কম, বন্ধু বেশি। তাকে বলে দিও কোনো প্রকার মারপিট আর রাজনীতিতে যেন না জড়ায়। আর এটাও বলে দিও তাকে, তার বয়সটা কিন্তু আমি পার করে এসেছি। তাকে দেশে এনেছি মারপিট করার জন্য না, আমাদের ব্যবসার হাল ধরার জন্য। তানভীর বলল, আসলে বড় আব্বু, সামান্য হাত কেটেছে ভাইয়ার। আলী আহমদ খান বললেন, থাক, আমায় কিছু বোঝাতে হবে না। কোনটা মারপিটের কাঁটা আর কোনটা কেটে যাওয়া আমি তা বুঝি। তুমি তো নিজের রাস্তা বেছে নিয়েছো, অন্তত তাকে বোঝাও এসবে যেন না জড়ায়। তানভীর বলল, জি বড় আব্বু। মেঘ আচমকা প্রশ্ন করে বসে, কি হয়েছে? তানভীর মেঘের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলে, তুই চুপচাপ খা। ইকবাল খান বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলে, আবির কেন মারামারি করবে? এত বছর বাহিরে ছিল ছেলেটা, এখানে ওর কে এমন শত্রু আছে? বাড়ির সবার মধ্যে নীরবতা, কেউ কোনো কথা বলছে না।
মেঘ মনে মনে ভাবছে, আবির ভাইয়া মারপিট করেছে, কিন্তু কেন? এত বছর ভাবতাম আমার ভাই পচা, রাজনীতি করে, আমায় শাসন করে, কিন্তু আবির ভাই তো দেখা যাচ্ছে পুরাই হিটলার। এই ছিল আজকের পর্ব। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। যারা এখন আমার ফেসবুক পেজটিতে যুক্ত হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে কিংবা পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আমার ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে এবং খুব দ্রুতই পর্বগুলো দেব, যেহেতু ছোট, ছোট পর্ব। একদিনে ২ টা, ৩ টা, ৪ টা করে পর্ব দেওয়ার ট্রাই করব। আ আশা করছি তোমাদের ভালো লাগবে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।